স্বাগত বিরতিহীন রাত 9টার বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন, অসৎ আচরণের অভিযোগে 9 শিক্ষার্থী বহিষ্কার। শিক্ষার্থী আন্দোলনে রাজনৈতিক ইন্ধন দেখছেন ওবায়দুল কাদের, অভিযোগ নাকচ শিক্ষার্থীদের। চট্টগ্রামের ঝাউতলা লেভেল ক্রসিংয়ে ট্রেন বাস অটোরিকশা সংঘর্ষে পুলিশ সহ নিহত 3, তদন্ত কমিটি গঠন। নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, বোমা তৈরির সরঞ্জাম জব্দ, আটক 5 জন। এবং ভারতের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছার আগেই দুর্বল ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত। শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় 9 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এই শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনিসুর রহমান ভুইয়া। এছাড়া মৃত্যুর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তাদের প্রতিবেদন দিতে হবে 10 দিনের মধ্যে। শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীরা দিয়েছেন ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবি। এ অবস্থায় 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কুয়েট প্রশাসন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টি প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে আন্দোলনরত শিক্ষকরা। বিষয়টাকে ইতিবাচক হিসাবে দেখছি এবং আমরা চাই যে অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের অন্যান্য যে দাবিগুলো, সেই দাবিগুলো ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা কোনো একটা ফিডব্যাক পাবো এবং অতি দ্রুত সময়ের ভিতরে বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষা এবং গবেষণার যে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। এদিকে শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তাদের 10 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা তো আমরা সবকিছুই করি, ঠিক আছে, দেখা যাক। এখন আসলে এক্স্যাক্টলি বলা যায় না, আমরা আমাদের যেটা হার্ড এন্ড সোল আমরা ট্রাই করব। 30 নভেম্বর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে নিজ বাসায় মৃত্যু হয় সেলিম হোসেনের। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তার সঙ্গে অসৎ আচরণের অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর মানিক মে অ্যাভিনিউতে বিআরটি এর উদ্যোগে সড়কে নিরাপত্তা ও গণসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, উস্কানি দেওয়ার প্রমাণও আছে সরকারের কাছে। উস্কানিদাতাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে সরকার নতুন ভাড়া নির্ধারণ করার প্রায় 1 মাস পরেও শৃঙ্খলা ফেরেনি গণপরিবহনে। বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ করছেন যাত্রীরা। সড়ক নিরাপত্তা নিয়ে রাজধানীতে শনিবার রোড শো আয়োজন করে বিআরটিএ। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট। বাড়তি ভাড়া আদায় রোধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। করা হচ্ছে জরিমানা। তবে এতে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হচ্ছে না বলছেন যাত্রীরা। সেই সাথে অনেক গণপরিবহনের চালক কাগজপত্র ছাড়াই চালাচ্ছেন যানবাহন। এসব বিষয়ে প্রশ্ন করা হয় বিআরটিএর সচিবকে। কাগজপত্র তারা আপডেট করছে এবং কোভিড পরিস্থিতির কারণে এবং যে বিষয়টা আমি ব্যাখ্যা করলাম, এই কারণে কিন্তু অনেক কাগজ আমি মনে করি যে গাড়ি মালিকদের আন্তরিকতা থাকা সত্ত্বেও কিন্তু তারা করতে পারে না। কাজে সেটা যে অনিয়ম হচ্ছে, এটা মেনে চলছে না বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়েছে, বিষয়টাকে সেভাবে ব্যাখ্যা করার স্কোপ নেই। দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর জেরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন স্বার্থন্বেষী রাজনৈতিক দলগুলো উস্কানি দিচ্ছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের কাছে এ বিষয়ে প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। সড়ক আন্দোলনে যে কারণগুলোতে হচ্ছে, এই কারণগুলো
অযৌক্তিক না সেটা আমি স্বীকার করি, কিন্তু এটার সঙ্গে এখন যতই সময় যাচ্ছে আন্দোলনটা ছাত্রছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, লেখাপড়া মনোনিবেশ করছে, ঠিক তখনই রাজনৈতিক উস্কানি দিয়ে তাদের মাঠে নামা, এবং সেটা প্রমাণ আমাদের কাছে আছে। সড়কে দুর্ঘটনার জন্য বেপরোয়া ড্রাইভিং ও পথচারীদের অসচেতনতাকে দায়ী করেন ওবায়দুল কাদের। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বানও জানান সেতুমন্ত্রী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপদ সড়কের দাবিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি তদন্ত করেও পুলিশ তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি। দুপুরে রাজধানীর রামপুরায় জড়ো হয়ে শিক্ষার্থীরা আগামীকাল সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দেয়। রোববার দুপুর 12টায় শাহবাগ থেকে বের হবে প্রতীকী লাশের মিছিল। সড়কে নিরাপত্তা নিশ্চিতে 11 দফা দাবির চলমান আন্দোলনে দুপুর 12টা থেকে রামপুরার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি জানায় সারা দেশে সকল গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করার। এ সময় সকল অনিয়মের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। একই সময় 9 দফা দাবি নিয়ে রামপুরায় জড়ো হয় শিক্ষার্থীদের আরেকটি দল। তারা জানায় 10 ডিসেম্বর একই সঙ্গে সারা দেশে দুর্বার আন্দোলনের ঘোষণা দেয়া হবে। এ সময় নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানায় শিক্ষার্থীরা। আমাদের মাননীয় সেতু মন্ত্রী তার বক্তব্যে আবারও বলেছে যে একটা দুর্ঘটনা হওয়ার 12 মিনিটের মধ্যে কি করে শিক্ষার্থীরা সেইখানে গিয়ে লাইভ করে। আমি এই বক্তব্যের আবারও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই লুটপাটের যে অবস্থা কায়েম হয়েছে এই দেশে, সড়কের সাথে যে লুটপাট, যে দুর্নীতি জড়িত, সেই লুটপাট এবং দুর্নীতিকে আজকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি, সারা দেশের সকল গণপরিবহনে সার্বক্ষণিক ছাত্রদের হাফ ভাড়া সুবিধা দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত 20 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। একজন শিক্ষার্থী তার ছাত্র জীবনের সার্বক্ষণিক যে কোনো দিন যে কোনো সময় আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে দেশের সকল শ্রেণীর গণপরিবহনে হাফ পাস সুবিধায় অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে হবে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী দুর্ঘটনায় নিহতদের 20 লাখ টাকা ও আহতদের 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান কার্যকর করার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের ঝাউতলা রেল ক্রসিংয়ে বাস, অটোরিকশা ও ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাফিক কনস্টেবল সহ 3 জন মারা গেছেন। আহত হয়েছে অন্তত 8 জন। গেটম্যানের গাফিলতিতে এই দুর্ঘটনা বলছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার বেলা 11টায় নাজিরহাট থেকে চট্টগ্রাম বটতলীগামী ডেমো ট্রেনটি ঝাউতলা ক্রসিং পার হচ্ছিল, কিন্তু এ সময় লেভেল ক্রসিংয়ে গেট নামানো ছিল না। রেল লাইনের কাছাকাছি দুটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়ায়। হঠাৎ করে পেছন থেকে একটি বাস সিএনজি অটোরিকশাগুলোকে ধাক্কা দেয়। তখন রেল লাইনের উপরে উঠে যায় সিএনজি অটোরিকশাগুলো। ওই মুহূর্তেই দ্রুত গতিতে আসা ডেমো ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি দুটি। ঘটে হতাহতের ঘটনা। এতগুলো মানুষের আজকে প্রাণ গেল, এতগুলো মানুষ উইন্টেড হলো, এতগুলো কয়েকটা গাড়ি চলে গেল, কতগুলো ছোট বাচ্চা আহত হলো। এই জিনিসগুলো রেলের উপরে কর্তৃপক্ষ যেগুলো এগুলো একটু গুরুত্ব দিচ্ছে না। এখানে গেটম্যানে ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তা খাওয়াই, ওরা গেটে সিগন্যাল ফালাইতে বলে, গেটের ময়লা পরিষ্কার করতে বলে। ঘটনার পরপরই খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। আমরা শুনেছি একটা বাসের সাথে, আসলে বাসের সাথে না, এটা একটা সিএনজি। রেল কর্তৃপক্ষকে গাফিলতি আমি মনে করি। বারটা যদি দিত, ক্রসিং বারটা যদি দিত, তাহলে তো এই দুর্ঘটনা ঘটতো না। এটা অবশ্যই বুঝতে পারছি আমরা। এদিকে গেটম্যানের দায় আছে কিনা এবং দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কয়েকজন হসপিটালে আহত আছেন, সেখানে আমরা দেখব, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা অলরেডি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করে দিয়েছি। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় গেটম্যান আশরাফুল আলম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের যে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত বাংলাদেশ। বিকেলে বিশ্ব শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই কথা বলেছেন। সম্মেলনে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। শান্তি ও মানব কল্যাণে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ঢাকায় শুরু হলো 2 দিনের বিশ্ব শান্তি সম্মেলন।
পৃথিবীর 50টিরও বেশি দেশের বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বিশ্বের অন্তত 90 জন অতিথি এই সম্মেলনে অংশ নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই শান্তি সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, শান্তি মানুষের সকল স্বাধীনতার মূল মন্ত্র। বিশ্বে যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রস্তুত, ডাক দিলেই হাজির হয়ে যাবে। বিশ্ব এখন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। করোনা প্যান্ডেমিক আমাদের সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে। আমাদের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মে নিরাপদ পৃথিবীর জন্য জলবায়ু পরিবর্তন একটা বড় চ্যালেঞ্জ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন শান্তি প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। মানুষের জন্য শান্তির খোঁজই তাকে অনন্য নেতা করেছেন। দুনিয়ার মানুষের শান্তির জন্য তিনি সবসময় সোচ্চার ছিলেন। শুধু বাংলাদেশের শান্তি না, উপমহাদেশের শান্তি না, সব জায়গায় মানুষের অশান্তিতে তিনি সবসময় তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্মেলনের সভাপতি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, বিশ্ব এখন বিভিন্নভাবে বিভক্ত। টিকা পেতেও এখন বিভক্তি দেখা যাচ্ছে। বিশ্বে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র মানুষের অধিকার আদায় নিশ্চিত করতে হবে। বিশ্বের মাত্র 1% মানুষ সারা পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে বাংলাদেশ, এমন চিন্তাকে সামনে রেখে সম্মেলনের স্লোগান করা হয়েছে, শান্তি ও সম্প্রীতির দেশে স্বাগতম। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীর দখলে থাকা জমিতে অবৈধভাবে করা 2টি দোতলা মার্কেট ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। এর আগে তাকে 2 দফা চিঠি দিলেও কোনো সদুত্তর দেননি তিনি। অভিযোগ আছে সেখানকার দোকান বিক্রি করে কোটি টাকা নিয়েছেন তিনি। দ্বিতীয় দফায় মেয়র হওয়ার পর বিএমডি এর খালের 6 শতক জমি দখলের অভিযোগ ওঠে কাটাখালীর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে। বলা হচ্ছে সেখানে 2টি দোতলা মার্কেট নির্মাণ করে কোটি টাকায় দোকান বিক্রি করেন তিনি। উনি 8 লক্ষ টাকা করে এই দোকানগুলো বিক্রি করেছে নিচতলা। 100 কোটি টাকার মালিক। এই সম্পত্তি, এই টাকাগুলো সম্পূর্ণ কাটাখালী পৌরবাসীর। সরকারি জমিতে মার্কেট করার বিষয়টি জানতে আব্বাসকে 2বার চিঠিও দিয়েছিল রাজশাহী জেলা প্রশাসন। অবশেষে শনিবার চালানো হয় উচ্ছেদ অভিযান। মূলত জেলা প্রশাসন থেকে নিয়মিত খাস জমি উদ্ধার এবং সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হয়। তারই অংশ হিসেবে আজকে আমরা এই অভিযানটি পরিচালনা করছি। পেছনে যে উচ্ছেদটি দেখছেন, এতে 4 শতক জমি রয়েছে এবং রাস্তার ওপারে আরেকটি বিল্ডিং রয়েছে, ওটাতে 2 শতক জমি আছে। এই খাল পুনরুদ্ধার আমরা করব। আমরা 2015 সালের পৌরসভা নির্বাচনে হলফনামায় নগদ 40,000 টাকা 13 কাঠা জমি থাকার কথা জানান আব্বাস। তবে এর 6 বছরে বিপুল সম্পদের মালিক তিনি। অভিযোগ আছে পৌর এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করেছেন তিনি। মেয়র আব্বাস আলী যে অবৈধ স্থাপনাগুলো করেছেন বা আমাদের ড্রেনের জায়গা দখল করেছেন, মসজিদগুলা, তারপরে গোরস্থান, বিশাল একটা ক্যাডার বাহিনী আছে। যদি কেউ তার বিরুদ্ধে মুখ খোলে বা কথা বলার চেষ্টা করে, ওই ক্যাডার বাহিনীর দ্বারা তার একটা টর্চার সেল আছে, সেখানে নিয়ে আসে। মেয়র আব্বাস গ্রেপ্তার হলেও তার সহযোগীরা এখনো ভয় ভীতি দেখাচ্ছে অভিযোগ করে তাদের গ্রেপ্তার দাবি করেছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলে উদ্বিগ্ন আওয়ামী লীগ। 2200 ইউনিয়নের মধ্যে 1280 জন নির্বাচিত হলেও প্রায় 40% ইউপিতে হেরেছেন নৌকার প্রার্থী। প্রথম দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে বেড়েছে জামানত হারানোর সংখ্যাও। তৃতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের কোয়ারবিল ইউনিয়ন পরিষদে 99 ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয় আওয়ামী লীগ প্রার্থীর। পিরোজপুরের রঘুনাথপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ভোট পান 120। বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন 2644 ভোট পেয়ে। ময়মনসিংহের গামারিতলা ইউপিতে 22,000 ভোটারের মধ্যে নৌকার প্রার্থী পেয়েছেন মাত্র 158 ভোট। নোয়াখালীর সেনবাগে 5টির মধ্যে একটি ইউপিতেও জয় পায়নি আওয়ামী লীগ। ফরিদপুরের ভাঙা ও চরভদ্রাসনের 15 ইউপির মধ্যে 14টিতেই পরাজয়। তৃতীয় ধাপে 26টিতে জামানত বাজেয়াপ্ত হয় নৌকার প্রার্থীর। কোথাও কোথাও প্রথম ও দ্বিতীয় হয়েছেন বিদ্রোহীরা। নৌকার প্রার্থীর অবস্থান তৃতীয় ও চতুর্থ। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয়, তৃতীয় ধাপে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয়ের হার বেশি। নির্বাচন কমিশনের তথ্য বলছে 3 ধাপে 2200 ইউনিয়নের মধ্যে নৌকার জয় 1280টিতে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 252 জন, আর 864 ইউপিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী। তাদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী।
প্রায় 40% ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থীর পরাজয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। যে হারে বিদ্রোহী দাঁড়িয়েছেন, এটি রাজনৈতিক পরিবার হিসেবে আওয়ামী লীগের কাছে অবশ্যই এটি উদ্বেগজনক। এটি এড়ানোর কোনো উপায় নেই। অনেকে হয়তো ভেবেছে যে নৌকা পেয়েছি, ভোট তো আমি এমনি পেয়ে যাব। এই ধরনের ক্ষেত্রে কোনো জায়গায় হয়তো আমাদের প্রার্থী খারাপভাবে হেরে গেছে। হয়তো এমন হতে পারে যে লোকাল থেকে যে নমিনেশনটা এসেছিল সেই নামই সঠিক লোক ছিল না, সেটাও আমরা দেখছি। এই অবস্থায় দলের 8 বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বলা হয়েছে পরাজয়ের নেপথ্যের কারণ খুঁজে বের করতে। তারা জানাচ্ছেন বিদ্রোহীদের মদতে কাজ করছেন স্থানীয় এমপিরা। আমার বিভাগের অনেক সংসদ সদস্য যারা সরাসরি নির্বাচনে নৌকার বিপক্ষে মদত দিছে, নির্বাচনের সময় দেখা যাবে হয়তো ইনাদের মনোনয়ন দিবেন না, কিংবা সামনে যে কোনো সম্মেলনে এই বর্তমান যারা দায়িত্বশীল পদে থেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মদত দিচ্ছে তাদের পদচ্যুত করা হবে। অসৎ উদ্দেশ্যে যদি কোনো কাজ করে থাকে তাদেরকেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অথবা দলীয় শাস্তির ব্যবস্থা করার ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুনির্দিষ্ট নির্দেশনা উনি দিয়েছেন। দলের এই কঠোর অবস্থান তৃণমূলে কতটা পৌঁছালো তা নির্বাচনের পরের 2 ধাপে স্পষ্ট হবে। তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে 840 ইউপিতে ভোট 23 ডিসেম্বর, পঞ্চম ধাপে 707 ইউপিতে ভোট হবে 5 জানুয়ারি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে পথের কাঁটা সরানোর যে ষড়যন্ত্র করছে তা সফল হবে না, কেননা খালেদা জিয়া উত্তরসূরি ঠিক করে রেখেছেন। এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ছাত্রদলের সমাবেশে বক্তারা বলেন, বিদেশে চিকিৎসার দাবি কোনো দয়া নয়, খালেদা জিয়ার অধিকার। সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত রেখেছে। শারীরিক নানা সমস্যার পাশাপাশি গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়। এরপর থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে টানা কর্মসূচি পালন করছে বিএনপি। তার মুক্তি ও সুচিকিৎসার দাবি আদায়ে ছাত্রদলের কর্মসূচি থেকে আবারও নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জ্যেষ্ঠ নেতারা। তাকে যদি বন্দী করে না রাখা যায়, তাকে যদি অসুস্থ অবস্থায় চিকিৎসায় পাঠানো না যায়, তিনি যদি জীবন থেকে চলে যান, তাহলে আপনার পথের কাঁটা দূর হবে। কিন্তু বন্ধুগণ, তা হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিকভাবেই তিনি তার উত্তরাধিকারী নির্বাচন করেছেন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতিরঝিলে 4র্থ দিনের মতো চলছে বর্ণিল আয়োজন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। গেলে কাটা কেন যায় না পিয়া
পিয়া লোকনা সুখ গৃহ নিজ গৃহে মন বাসি সরে না পিয়া উচ্চাটন মন ঘরে দর্শক, বিজয়ের 50 বছরে রাজধানীর হাতিরঝিলে চলছে লাল সবুজের বর্ণিল আয়োজন। আমরা ছিলাম সরাসরি সেখানে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। নীলফামারীর সোনারা ইউনিয়নে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 নারীকে। এর আগে জেলা সদরের বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে 5 জনকে আটক করে র্যাব। নীলফামারী সদরের সেনারায় ইউনিয়নের পুটিহারি এলাকায় একটি বাড়ি শনিবার ভোররাত থেকে ঘিরে রাখে র্যাব। বাড়ির মালিক সুলতান আলীর নাতি শরীফুলকে জঙ্গি সন্দেহে শুরু হয় তল্লাশি। পরে রংপুর থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ সময় অভিযানের পর ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক ডিভাইস। তবে সেখানে তল্লাশি চালিয়ে শরীফুলকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ওই বাড়িতে শরীফুলের সন্দেহজনক তৎপরতার বিষয়ে কিছুই বুঝতে পারেনি তারা। 3টা 3:30 পর জানি আমি পুলিশ আসছে, এরকম ঘিরা করেছে, বাড়ি থেকে বাড়ি হওয়া দেয় না। বাড়ি থেকে বাড়ি হওয়া মানে কি, পুলিশ কাছে না বাড়িতে বাড়ি হওয়া যাবে না, কোনো লোক এদিক সেদিক হওয়া যাবে না। যে ছেলেটা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, খেটে কাজ করে খায়, আর রাজমিস্ত্রিও করে, এটাই আমরা জানি। আজকে যে র্যাব আসবে এরকম ধারণা আমরা কেউ করতে পারি না। মানুষের সামনেও ভালো ব্যবহার দেখায়, ভালো কাজ করে, কিন্তু হঠাৎ করে এইটা যে হলো আমরা কিছু জানি না। এর আগে ওই এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ওয়াহিদুল ইসলাম, ওয়াহিদ আলী, আব্দুল্লাহ আল মামুন সুজা, জাহিদুল ইসলাম ও নূর আমিন নামে 5 জনকে আটক করে র্যাব। আটককৃতরা জেএমবি সদস্য বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব। নীলফামারী সদর এলাকায় জেএমবির জঙ্গি কার্যক্রমের সাথে সরাসরি সংশ্লিষ্ট এরকম 5 জনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। এই বাড়িতে আপনার বোম সদৃশ বা বোম থাকার সম্ভাবনা রয়েছে, এই সম্পর্কিত তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এখানে অভিযান পরিচালনা করে আমরা একটি শক্তিশালী আইডি আমরা শনাক্ত করতে সক্ষম হই। পলাতক শরীফুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরো 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,995 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 16,428 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 176 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.07%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,77,246 জনে। সুস্থ হয়েছেন আরও 162 জন। এর মোট সুস্থ 15,42,048 জন। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সংক্রমণ রোধে দক্ষিণ আফ্রিকা সহ শনাক্ত দেশ থেকে আগত যাত্রীদের 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনের এক অনুষ্ঠানে একথা জানান তিনি। রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নাগরিকদের আশ্রয় দেওয়া ও সহায়ক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিবেশী সহ বিভিন্ন দেশের সাথে শান্তিপূর্ণভাবেই স্বার্থ আদায় করছে বাংলাদেশ, বলেন তিনি। মন্ত্রণালয়কে ধন্যবাদ এই জন্য যে আজকে মাননীয় মন্ত্রী সাউথ আফ্রিকা আশেপাশে যারা দেশগুলো 7টি দেশ, আমরা সেইগুলো ঠিক করেছি। ওরা আসলে দেশে যদি আসে, যা আসলে আপনার 14 দিনের কোয়ারেন্টাইন, ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন হবে। আসার আগেই তারা কোন হোটেলে থাকবে তা নির্ধারণ করতে হবে, তা না হলে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে না। এবং তাদের আমরা বলেছি, আমাদের মিশনগুলো জানিয়েছি যেখানে আছে, যে তো আপনারা ডিসকারেজ করেন যে এই মুহূর্তে না এসে কিছুদিন পরে আসতে। ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছানোর আগেই ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে।
শনিবার বিকেলে এই তথ্য দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পাশাপাশি আগামী 12 ঘন্টায় ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে এগোবে, পরে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপকূলে ঢুকবে। এরই মধ্যে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। জওয়াদের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলে শুরু হয়েছে হালকা বৃষ্টি, বেড়েছে বাতাসের গতি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে জওয়াদের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই, সেজন্য আতঙ্কিত না হতে পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে ওড়িশার 19 রাজ্যের সব স্কুল। ক্ষয়ক্ষতি এড়াতে সরানো হয়েছে 54,000-এর বেশি মানুষকে। জরুরি উদ্ধার কাজে মোতায়েনে প্রস্তুত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের 64টি দল। ক্রিকেটারদের সাথে দূরত্ব, সিনিয়রদের সম্মান না দেখানো, একাদশ সাজানোয় একক আধিপত্য, এমন নানা অভিযোগে অভিযুক্ত টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও থাকছেন সেই সংখ্যাতে। 1 মাসের মধ্যে এমন জটিল সমস্যাগুলো সমাধান করতে চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সমালোচনা চলছে ডমিঙ্গোকে নিয়ে। এলোমেলো দল গঠন, ডানহাতি বামহাতি কম্বিনেশনে সনাতন পদ্ধতিতে ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবহার না করা, সিনিয়রদের সাথে দূরত্ব তৈরি করা, এমন নানা অভিযোগে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। সেই কাতারে আছেন প্রধান নির্বাচকও। দল গঠনে প্রতিবারই চমকের পর চমক দিয়ে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। সবকিছু জবাব দিতেই যেন দীর্ঘদিন পর সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি। সমস্যা সমাধানের জন্য অপেক্ষা বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টের। কোচের সাথে দূরত্ব, মনোমালিন্য, যা যা আপনারা বলছেন, আপনারা যেরকম জানেন আমিও এরকম শুনি, কিন্তু আসল জায়গা থেকে শুনতে হবে। তো শোনা তো সবই যাচ্ছে, আরও অনেক কিছু শুনি, কিন্তু আসলে এটা আপনি যদি আসল জায়গা থেকে না বের করতে পারেন, রুটে না যেতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। গেল 10 বছরে এমন বাংলাদেশকে দেখেননি বিসিবি সভাপতি। এর পেছনের রহস্য উন্মোচনে নিজেই কথা বলতে চান ক্রিকেটারদের সাথে। আমার একটু 1-to-1 কথা বলা দরকার কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে এবং কিছু জুনিয়র প্লেয়ারদের সাথে। তো এইবার যারা নাকি যাচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে, বেশ কিছু টি-20 প্লেয়ার কিন্তু রেখে যাচ্ছে, ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদ। সো ওনাদের রিপোর্টটা যেদিন দিবে তার পরপরই আমি পার্সোনালি বসতে চাই ওদের সাথে। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলেও জয়ের সম্ভাবনা ছিল 2 ম্যাচে। তরুণ দলের এমন লড়াকু মানসিকতা বিসিবি সভাপতিকে আশাবাদী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু সমালোচনা নয়, ক্রিকেটারদের পাশে থাকতে বলছেন বিসিবি সভাপতি। আচ্ছা, এই যে বাবর আজম, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, পাকিস্তানের তো সেরা, এই যে আমাদের টি-20 সিরিজটা খেললো, ফার্স্ট টেস্ট খেললো, কোনো রান করেছে? তাই বলে কি ওর বিরুদ্ধে এরকম লেখা হয়? তো কেন আমাদের প্লেয়ারগুলোর বেলায় এরকম করা হয়? মানে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারী দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের উন্নতিতে নানা উদ্যোগ নেওয়া হলেও করোনার নতুন ধরন অমিক্রন বাধা হয়ে দাঁড়িয়েছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরের জন্য 18 সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি। মৌখিকভাবে ছুটির আবেদন করলেও বিসিবি দলে রেখেছে সাকিব আল হাসানকে। চলমান ঢাকা টেস্ট থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, নাইম হাসান এবং রেজাউর রহমান রাজা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শরীফুল ইসলাম। 2022 সালের শুরুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কিউইদের বিপক্ষে খেলবে টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 9 ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে মুমিনুল মুশফিকরা। সেখানে 7 দিনের কোয়ারেন্টাইন শেষে রয়েছে 2টি প্রস্তুতি ম্যাচ। এরপর প্রথম টেস্ট 1 জানুয়ারি শুরু হবে তাওরাঙ্গায়, দ্বিতীয়টি 9 জানুয়ারি থেকে ক্রাইস্ট চার্চে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। বৈরী আবহাওয়ার বাধায় ঢাকা টেস্ট। প্রথম দিনের খেলা হয়েছে মাত্র 57 ওভার। এরই মধ্যে বাবর আজমের 50-তে শক্ত অবস্থানে পাকিস্তান। তাইজুল 2 উইকেট নিলেও সাকিব, মিরাজরা ছিলেন নির্বিষ। প্রথম সেশনে দাপট দেখালেও দ্বিতীয় সেশনে হতাশ করেছে টাইগাররা। প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ 161 রান। মিরপুরের মেঘাচ্ছন্ন সকালে ইঙ্গিত পেসারদের দাপটের। হোম অফ ক্রিকেটের টস ভাগ্য সঙ্গ দেয়নি মুমিনুলের। সাথে এবাদত খালেদ জুটির নিরুত্তাপ বোলিং বাড়িয়েছে অস্বস্তি। সাকিব তাইজুলকে দিয়ে আবিদ আব্দুল্লাহর প্রতিরোধ ভাঙার চেষ্টা টাইগারদের। অবশেষে আসে প্রথম সাফল্য। সাগরিকায় রঙিন তাইজুল, মিরপুরেও সপ্রতিভ। বাহাতি অর্থোডক্সের আরমারে বোকা বনে যান আব্দুল্লাহ শফিক। উইকেট পেয়ে আরও ক্ষুধার্ত তাইজুল।
সাথে সাকিবের স্লো চাপ বাড়িয়েছে অতিথিদের। আজহার আলীকে শূন্যতে থামাতে পারতেন তাইজুল, যদিও রিভিউ নিয়েও ফল পক্ষে আসেনি টাইগারদের। সাকিব তাইজুলের স্পিনে এলোমেলো পাকিস্তান, সঙ্গী হারিয়ে আবিদও নড়বড়ে। শেষ পর্যন্ত ধরা পড়েন তাইজুলের ফাঁদে। দুই ওপেনারের বিদায়ে বিপাকে ম্যান ইন গ্রিনরা। তাইজুল মিরাজরা পরীক্ষা নিলেও প্রতিরোধ ভাঙতে পারেননি আজহারের। বাবর টাইগারদের ম্যাচে ফেরার সুযোগ দিলেও সফল হয়নি খালেদের প্রাণান্ত চেষ্টা। সময়ের পরিক্রমায় দৃঢ় হয়েছে বাবর আজহারের দেয়াল। পুরো সিরিজে বিবর্ণ বাবর হাফ সেঞ্চুরিতে কাটিয়েছেন আক্ষেপ। সঙ্গী আজহারকে নিয়ে মিরপুরের দুপুরে করেছেন শাসন। হতাশার সেশন টাইগারদের। আলোক স্বল্পতার অবনতিতে 57 ওভারে শেষ হয় প্রথম দিনের খেলা। ক্ষতি পুষিয়ে নিতে বাকি 4 দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আগে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় টেস্ট জিততে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে ভালো করা দরকার বলে মনে করেন মেহেদী মিরাজ। সাফল্য পেতে বোলিংয়ে বৈচিত্র্য না আনার পরামর্শ স্পিনারের। ফার্স্টে আমাদের হলো 10 উইকেট নিতে হবে এবং 10 উইকেট নেওয়ার পর এবং যত রান হয় তারপর আমরা ব্যাটসম্যানরা হয়তো আমরা একটা ভালো একটা প্ল্যানিং করব যে কিভাবে কি করলে ভালো হয়। টেস্ট ক্রিকেটে কিন্তু আপনি একই রকম বল করতে হয়, বিভিন্ন রকম ট্রাই করলে হয় কি রান হয়ে যায়, প্রেসার ক্রিয়েট হয় না। কিন্তু টেস্ট ক্রিকেটটা এমন একটা খেলা, ধৈর্যের খেলা, এবং এখানে আপনি একই জায়গায় বল করতেই থাকতে হবে এবং একই জায়গায় বল করতে 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 ব্যাটসম্যান একটা ভুল করবে, তখনই উইকেটটা পড়বে। ইতিহাসের বিরল পাতায় নাম লেখালেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। মুম্বাই টেস্টের এক ইনিংসে একাই তুলে নিয়েছেন ভারতের 10 উইকেট। এর আগে মাত্র দুজনের এই কীর্তি ছিল, তারাও স্পিনার। একজন ইংল্যান্ডের জিম লেকার, আরেকজন ভারতের অনিল কুম্বলে। খুব দীর্ঘ ক্যারিয়ার না এজাজ প্যাটেলের। নিউজিল্যান্ডের হয়ে 11তম টেস্ট খেলতে নেমেছেন। এ স্বল্প দৈর্ঘ্য ক্যারিয়ারেই অসাধ্য সাধন করে ফেললেন, তাও আবার নিজ জন্মভূমিতে। এ যেন বিধাতার খেল। আগের দিনই 4 উইকেট নিয়ে রেখেছিলেন। দ্বিতীয় দিনে ঋদ্ধিমানকে আউট করে ইতিহাসের পাতায় ঢুকে যান এজাজ। নিউজিল্যান্ডের প্রথম কোন স্পিনার হিসেবে প্রতিপক্ষের প্রথম 5 উইকেটই তুলে নেন। এর পরের বলেই আউট করেন অশ্বিনকে। সপ্তম উইকেটের জন্য এজাজের অপেক্ষা আরও 28 ওভার। ততক্ষণ পর্যন্ত ভারতকে আগলে রেখেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। 150 করা আগারওয়ালকে ফেরানোর পর সত্যিকার অর্থে উকি দেয় অনন্য রেকর্ডের হাতছানি। এজাজের ঘূর্ণিতে একে একে বশীভূত হন অক্ষর, জয়ন্ত, সিরাজ। আর সেই সাথে ক্রিকেট ইতিহাসের সংক্ষিপ্ততম তালিকায় স্থান করে নেন এই স্পিনার। কুম্বলের কীর্তির 22 বছর পর তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে 10 উইকেট নেন এজাজ। এই অর্জনের পথে আরও কিছু অনন্য মাইল ফলক ছুঁয়ে যান তিনি। দিনটি আমার জন্য স্মরণীয়। সত্যিই ভাবিনি দ্বিতীয় দিনের উইকেটে এমন টার্ন আর বাউন্স থাকবে। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এমন পারফরমেন্স আমাকে ভবিষ্যতে আরো উজ্জীবিত করবে। প্রথম বাঁহাতি হিসেবে এই কীর্তি এজাজ প্যাটেলের। বাকি দুজনের কীর্তি বোলিংয়ের দ্বিতীয় ইনিংসে, কেবল এজাজেরই প্রথম ইনিংসে। প্রতিপক্ষের মাঠেও 10 উইকেট নিতে পারেননি আগের দুজন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ 1-এর শীর্ষ দল পিএসজি মাঠে নামবে আজ রাত 2টায়। লেন্সের চ্যালেঞ্জ নেবে ফরাসি জায়ান্টরা। একই সময় লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদও মাঠে নামবে। লস ব্লাঙ্কোসের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। লিগ 1-এ পিএসজির জয়রথ থামিয়েছে নিস। গোলশূন্য ড্রয়ের পর এবার লেন্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিবে লা পারিসিয়ানরা। চলতি আসরে দারুণ খেলছে লেন্স। 7 জয় 5 ড্রয়ে অবস্থান 5 নম্বরে। দলটির বিপক্ষে লড়াই সহজ হবে না মানছেন পিএসজি বস। আমাদের আক্রমণের দক্ষতা বাড়াতে হবে। গোল স্কোরিং এ বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিপক্ষ দারুণ অ্যাথলেটিক। এই মৌসুমে ভালো খেলছে ওরা। লড়াইটা কঠিন হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে নেইমারকে পাবে না পিএসজি। হেরেরা ড্রাক্সলারও ফিট না থাকায় খেলতে পারবেন না। সংশয় আছে ইকার্দি ও উইনালডামকে নিয়ে। মেসির সঙ্গে আক্রমণ ভাগ সামলাবেন এমবাপে ও ডি মারিয়া। এদিকে টানা 8 জয়ের লক্ষ্যে লা লিগায় মাঠে নামবে শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। দারুণ ছন্দে আছে আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আতলেতিকোর চেয়ে 7 পয়েন্ট বেশি গ্যালাক্টিকোদের। খুব উঁচু মানের দল সোসিয়েদাদ। তাদের রক্ষণভাগ বেশ সুগঠিত। ওদের স্টেডিয়ামটাও দারুণ। বরাবরের মতোই জয়ের লক্ষ্যে মাঠে নামবো আমরা। সোসিয়েদাদের বিপক্ষে চোটের কারণে গ্যারেথ বেলকে পাবে না রিয়াল মাদ্রিদ। বিশ্রাম শেষে ফিরবেন দানি কারবাহাল। আক্রমণ ভাগে অ্যাসেনসিওর জায়গায় সুযোগ পাবেন রদ্রিগো।
ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সেলিনা হায়াত আইভিকে সংবর্ধনা দিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকেলে নগরীতে দলীয় কার্যালয়ে দেওয়া সংবর্ধনায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান আইভি। এবারও জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে প্রত্যাশা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সেলিনা হায়াত আইভি। 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। এত বড় একটি দলে অনেকেই নৌকা চাইতে পারে, নৌকা চেয়েছেন, কিন্তু আমি মনে করি নেত্রী যাকে দিয়েছে, দল যাকে নমিনেশন দিয়েছে, নিশ্চয়ই আপনারা তারও নির্বাচন করবেন। আমি সকলকে আহ্বান জানাবো, আমরা একসাথে মিলেমিশে দলের এই প্ল্যাটফর্মে কাজ করব। ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে উচ্চশিক্ষিত বেকারত্বের হার 7 বছরে বেড়েছে 31% বেশি। একই সাথে শিক্ষিত যুবকের তুলনায় উচ্চশিক্ষিত যুবকদের বেকারত্ব বেশি। তাই শিক্ষা এবং দক্ষতার মধ্যে সমন্বয় করা প্রয়োজন। শনিবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পরিবারের হাল ধরতে অনেককেই কর্মসংস্থানে যোগ দিতে হয়। আইএলওর তথ্য মতে দেশে বেকারের সংখ্যা 3 কোটি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2016-17 হিসেব বলছে দেশে বেকারের সংখ্যা 27 লাখ। সিপিডির গবেষণা বলছে 2010-11 অর্থ বছরে উচ্চশিক্ষিত বেকারের হার 2.8% হলেও 2016-17 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 34.3%। যেখানে শিক্ষাগত যোগ্যতা নেই এমন যুবকদের বেকারের হার 4.8%। এই হিসেবে উচ্চশিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ কম। গণযোগাযোগ ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাবই এর মূল কারণ। যত বেশি সে এডুকেটেড, তার এই একটা বেকারত্বের মধ্যে যাওয়ার চান্সটা তত তার বেড়ে যাচ্ছে। মেলদের জন্য 1.6% করে বাড়ছে, ফিমেলদের জন্য 1.07% করে বাড়ছে। 43 এমপ্লয়ার্সও বলেছেন যে হ্যাঁ, সফট স্কিল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে হার্ড স্কিলের চেয়ে। সরকার অনেক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করলেও প্রয়োজন মতো কর্মী না পাওয়ায় শূন্য থাকছে অনেক পদ। এজন্য দক্ষতা ও শিক্ষার সাথে সমন্বয় প্রয়োজন বলছেন উদ্যোক্তারা। বিলিয়ন ডলার যে খরচ করলাম সেইটা দিয়ে আমি আসলে এমপ্লয়াবিলিটি কি তৈরি করতে পারছি? হ্যাজ মাই অ্যাকচুয়ালি এমপ্লয়াবিলিটি সিচুয়েশন ইমপ্রুভ? এখনো কেন প্রাইভেট সেক্টরের লোকজন বলছে যে আমি তো লোক পাচ্ছি না? বিশ্ববাজারের সাথে তাল মেলাতে বিভিন্ন জায়গায় সংস্কার চলছে। তবে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। আমরা চাচ্ছি পরিবর্তন, এটা আমাদের চাওয়ার জন্য নয়, বাজার চাচ্ছে, তাই আমরা চাচ্ছি। মার্কেট, গ্লোবাল মার্কেট চাচ্ছে, আমরা গ্লোবাল মার্কেটে আমরা আছি, সুতরাং গ্লোবাল মার্কেটের ডিমান্ড আছে, বরঞ্চ আমাদের প্রেফারেন্স থাকবে ইন্টারনাল মার্কেটের ডিমান্ডের প্রতি। কোন খাতে কর্মসংস্থানের সুযোগ বেশি ওই খাতগুলোকে গুরুত্ব দিয়ে জনশক্তি তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের আগমনে বেনাপোলের বিভিন্ন বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে দেশি বিদেশি পাখি। নানা রঙের নানা আকারের পাখির কিচির মিচিরে মুখর পরিবেশ। মনোরম দৃশ্য উপভোগ করতে পাখির অভয়ারণ্যে ভিড় করছেন দর্শনার্থীরা। দেশি বিদেশি পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বেনাপোলের বিলগুলো মুখর হয়ে উঠেছে দেশি বিদেশি পাখির কলকাকলিতে। বক, সরাইল, ডঙ্কুর, চড়ুই সহ হাজারো অতিথি পাখি কখনো জলকেলি, কখনো আবার খাবারের সন্ধানে এক বিল থেকে অন্য বিলে উড়ে বেড়াচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মনোরম দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। জলাশয় ছাড়া গাছগাছালিতেও বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। তাদের কিচিরমিচিরে মুগ্ধ পাখি প্রেমীরা। সৌন্দর্যমণ্ডিত স্থান, এখানে বিভিন্ন লোক দেখতে আসেন এবং এই এলাকাটা পাখির কলতানিতে মুখরিত থাকে এবং এই স্থানটায় পাখির একটা আশ্রয়স্থল হিসাবে গণ্য করা হয়। পরিযায়ী পাখি নামে পরিচিত। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিল, হাওড় বাওড়, খাল ভরে যায়। আমরা তাদেরকে দেখে মনে আনন্দ পাই। অনেক পাখি আসে, লোকও দেখতে আসে, আমাদের খুব ভালো লাগে। অনেক জায়গায় পাখির জন্য নিরাপদ অভয়াশ্রমও গড়ে উঠেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাখি নিধনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শীতের শুরুতেই শাসা উপজেলাতে বিভিন্ন অতিথি পাখি আসে। তার ভিতরে হলো
পদ্মবিল এবং বাগে জান্নাত মাদ্রাসাতে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। বিশ্লেষকরা বলছেন অতিথি পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও উদ্যোগ নিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।